ভালোবাসি শব্দটা উচ্চারণের সঙ্গে সঙ্গে প্রিয়র বাম গালে শক্তপোক্ত এক চড় বসালো ধূসর। মেয়েটার গাল সহ মাথা ঝিমঝিম করে উঠল। ধূসরের রক্তাক্ত চোখ এদিকেই চেয়ে, ক্রোধ ফুসছে চোখ নাক। এই 17 বছরের জীবনে কোনোদিন মার না খাওয়া পিউ আজ যেন বাকরুদ্ধ স্তব্ধ, মুখভয়ে অবিশ্বাস নিয়ে মেয়েটা হা হা করে রইল। মস্তিষ্কের কোনায় কোনায় প্রশ্ন, ধূসর ভাই আমায় মারলেন? রুদ্রমূর্তি ধারণকারী ধূসরকে দেখে প্রিয়র আত্মরক্ষা শুকিয়ে যাওয়ার জোগাড়। সে মানুষটা সবাইকে কোণে চেপে ধরলো। ওর সবটুকু তেজ কণ্ঠে বলল, খুব সাহস বেড়েছে তোর তাই না? এতটা নির্লজ্জ হয়েছিস যে আমার সামনে দাঁড়িয়ে এসব বলতেও জিভ আটকালো না? ধমকে প্রিয়র ছোট্ট দেহ কম্পিত, থরথর করে হাত পা কাঁপে, অথচ তাও ভীষণ সুহস জুগিয়ে বলল, আমি কি করব? আপনি তো সত্যিটা শুনতে চাইলেন। ধূসরের হাতের বাঁধন দৃঢ় হলো, আরও বড় শক্ত করে ধরেছে। পিউ ব্যথায় মুছড়ে উঠল, ছাড়লো না, তোয়াক্কাও দেখালো না, উল্টা রাগে আগুন হয়ে বলল, তো জিভ টেনে ছেড়ে ফেলবো পিউ? তুই আমায় চিনিস না? ভবিষ্যতে তোর মুখ থেকে এসব যেন আর না শুনি। পিউ দমে গেল না, দমে যাবো বলে কি এতটা ঝুঁকি নিয়েছে? হেরে যাওয়ার পাত্রে সে নয়। ভয় পেলেও বলল, কেন বলবো না? আমি কি কাউকে ভালোবাসতে পারি না? কাউকে ভালো লাগতে পারে না আমার? আপনি এবার কেন এমন করছেন? আপনি বুঝি কাউকে ভালোবাসেন না? ধূসরের অভিভূত থামকায় শীতল হয় মোটা ভ্রু, স্পষ্ট বোঝা গেল তার বদলে যাওয়া চিবুক। কিছুক্ষণ অন্তর চেয়ে রইল সে, পরপরই দাঁত খিচে বলল, এক থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দেবো বিয়াদব। তোর বয়স কত? ভালোবাসার কি বুঝিস তুই? পড়াশোনার নাম করে কলেজে গিয়ে এসব করছিস? ওকে ফাইন, তোকে তো আমি পরে দেখছি, আগে দেখে আসি তোকে প্রেমত্ব দেওয়া সেই দুঃসাহসী আশিককে। প্রিয় চোয়াল ঝুলে পড়ল, ধূসর হাতখানা ছাড়ল না, যেন ছুড়ল সজরে। রষ্ট ক্ষুদ্র চাহনি নিক্ষেপ করেও কটকটিয়ে ঘর ছাড়লো। তারপর প্রস্থান থেকে আতঙ্কে খাম ছুটে গেল পিউয়ের। ধূসর ভাই ভয়ানক মারকুটে লোক, ওনার বিশ্বাস নেই। রাগের মাথায় কে না কী করবেন। সে তড়িঘড়ি করে ফোন তুললো, কন্ট্যাক্ট লিস্ট খুঁজতে গিয়ে হাতে প্রতিটি আঙুল কাঁপছে। চটপট ডায়াল করলো রবিনের নাম্বারে, ছেলেটা ধরলো না। কোথায় মরে গেছে কে জানে। এই মুহূর্তে ফোন না ধরলে ধূসর ভাই সত্যি ওকে কবর দিয়ে দেবেন। টানা কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো ফোন। রবিনের কণ্ঠে অবিশ্বাস, পিউ তুমি আমায় ফোন করেছো? পিউয়ের যত না ভয় লাগছিল ততদিন মেজাজ খারাপ হলো। এই তুমিটা শুনে ঢাক চেপে বলল, কোথায় আছিস তুই? কেন, দেখা করবে নাকি? পিউ কষে ধমক দিল, চুপ কর, এই মুহূর্তে যেখানে আছিস পালা। কোথায় গিয়ে লুকিয়ে পড়। একটা কাজ কর, সেলুনে গিয়ে বসে থাক, ওটা সেফ জায়গা। রুবেন বোঝেনি, জিজ্ঞাসা করলো, কেন লুকাতে যাবো কেন? পিউ হুশাস করে বলল, না লুকালে তোর কপালে ভীষণ দুঃখ আছে রবিন। ধূসর ভাই তোকে ছেড়ে যাচ্ছেন তোর কাছে। রবিন বসেছিল, তড়ক করে দাঁড়িয়ে বলল, কেন? আমি তো কিছু করিনি। সেদিনের পর থেকে তোমাকে তেমন বিরক্ত করিনি পিউ। তুমি কি ওনার কাছে আমার নামে নালিশ করেছো? নালিশ করিনি, তবে ওনার হাতে তোর লেখা চিঠি আছে। এবার তুই ঠিক কর, পালাবি না ওখানেই বসে থাকবি? আমার সাবধান করার করলাম, যান বাঁচানো ফরজ, একথার মাথায় রেখে কোনো গর্তে গিয়ে লুকিয়ে থাক। রাখছি। রবিন ঢুক গিলল, আতঙ্কিত হয়ে চারপাশ দেখলো একবার, কপালের দরদর করা ঘামটা মুছেই চট করে ছুটল কোথাও। পিউ লাইন গাড়লো ফোনের, মুখ ফুলিয়ে শ্বাস ফেললো জোরে। গালের হাড়গোড় টনটন করছে, কি মাঠটাই নেমে রয়েছে। পাশের লোক কোমল দুটো আঙুল কপালে বেলা এসে ঠিক যেখানটায় স্পর্শ বসিয়েছে ধূসর, চিনচিনে ব্যথা ছাপিয়ে আচমকা হেসে পড়ল কিশোরী। সত্যি বলতে ধূসর ভাইয়ের এই থাপড় খেয়েও ওর খারাপ লাগেনি, আর না কষ্ট পেয়েছে। সে যে তারই ছিল, আন্দাজ করেছিল মানুষটার সামনে অন্য কাউকে ভালোবাসি বলতে দেরি হলেও গর্দান ছেদ হতে দেরি নেই। কিন্তু এছাড়াও যে উপায় ছিল না। ধূসর ভাইয়ের মুখ থেকে একটা সত্যি কথা শোনার আশায় আজ 3টে বছর এইভাবেই কেটেছে। কে না করেছে পিউ, কত চেষ্টা, কত পন্থা অবলম্বন করেছে, কিন্তু না, কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। পিউ আজও বিড়ম্বনে ভোগে। ধূসর ভাই আমায় ভালোবাসেন নাকি বাসেন না? উত্তরগুলো ওরই মতো বিভ্রান্ত। একবার বলে হ্যাঁ, পরের বার না। তবে মানুষটা ভালো না বাসলেও পিওর অনুভূতির কমতি নেই। ওর বিশালকার সমুদ্রের মতো গভীর, পাড়ের মতো উঁচু। ধূসর এমন এক পুরুষ, সে সামনে এলেই সপ্তদোষের হৃদয় কাঁপে, কেমন অস্থির লাগে সব কিছু। পরিচ্ছন্ন আগেদের নামে প্রেমের বড়িধারা, মনে হয় সে নেই, হাওয়ায় ভাসছে। মাঝে মধ্যে তো লজ্জা বিসর্জন দিয়ে কেবলাবনে চেয়ে দেখে পিউ। এই সর্বনাশে শুরু হয় আজ নয়, হয়েছিল সেদিন, যেদিন প্রথম দেখেছিল শিকদার ধূসর মাহাতাব নামক এই পাষাণ মানুষটিকে। সম্পর্কে ধূসর পিওর চাচাতো ভাই, এ বাড়ির মেজ কর্তা আহতুর শিকদারের একমাত্র সন্তান সে। অথচ ভাই বোনের মধ্যে ধূসরের সবার বড়। একান্নবর্তী পরিবার ওদের, 4 কর্তার আন্ড বাচ্চা ধরলেও সে এক মস্ত বড় তালিকা। ভাইদের মধ্যে সবার বড় হলেন আমজাদ শিকদার, স্বভাবে ধূসরের আরেকজন মানুষ। বিষয়টা একটু ওলটপালট। হিসেবের মতো বড় ভাইয়ের ছেলেমেয়েরা বড় হলেও এক্ষেত্রে পিছিয়ে ভদ্রলোক। ওনার আগে মেজো ভাই আফতাব বিয়ে করে ঘরে বউ তুলেছিলেন। এরকম আরেকটি গোলমালের বিষয় হলো আজমল শিকদারের বেলাতেও তার ছেলে শারিফ, সেও পিওর চেয়ে বড়। সম্পর্কে সব কিছু ঠিকঠাক হলেও এ বয়সটাতেই অতিমাত্রায় কমপ্লিকেটেড। পিওর বয়স যখন 18 কোঠায় ধূসরকে নিউনন পাঠানো হয়, এর পেছনে রয়েছে এক মস্ত বড় অতীত। কারণ বিদেশে থেকে পড়াশোনা তাদের জাতগোষ্ঠীতে ধূসরের বেলায় প্রথমবার। এক প্রকার তার বাউন্ডালের স্বভাব ধারায় বাধ্য হয়েই বাপচাচা ঠেলে ঠুলে বাড়ি ছাড়িয়েছিলেন। পাকা 7 বছর ভিন দেশে কাটিয়ে দেশ ফিরেছে ধূসর। সেদিন সে হইল কি উৎসব ডাক লেগেছিল বাড়িতে। আত্মীয় স্বজনের উপরে পড়া, ফিরে পা না রাখার জায়গা নেই। সকলের উৎকণ্ঠিত অপেক্ষায় ইতি টেনে চৌকাঠে কমল রাখলো ধূসর। বড় বড় মানুষের মধ্যে কোনো রকমে খরগোশের মতো মাথা বের করে উকি দিল এক 15 বছরের
কিশোরী দেখতে ছিল মা চাষিদের দিনরাত নাম জপে সেই মানুষটিকে। ঠিক সেই মাত্র দেখেছে তার সবটা চুরি হলো। বিনা নির্ধায় নাম লেখায় এ প্রণয় নামক সমগ্র বিনাশের খাতায় থবড়ে পড়লো ওই দিশুদয়ী শ্যামলা পুরুষের প্রেমে। পিউ ঠোঁট ফাঁক করে চেয়েছিল কতক্ষণ, পড়তে পড়তে মনোযোগ ঢেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল ধূসরকে। চোখ জুড়ে তখন বিমাহিত বৃষ্টি। এত সুদর্শন, এত সুপুরুষ ও চাচাতো ভাই ভাবতে নাক সেটকালো মেয়েটা। মনে মনে চরম প্রতিবাদ জানালো এই অমল সত্যির। ধূসরের পাশে ভাই শব্দটা বেমানান, কুৎসিত। কেন ধূসর ওর ভাই হবে? সেজন্য তো পিউ ওনাকে ধূসর ভাই ডাকে, ঠিক প্রতিবেশীর মতো। পিউর বিশ্বাস সম্বোধনের দিক থেকে ধূসরকে যত দূরে ঠেলবে, মনের দিক থেকে তত কাছে আসবে মানুষটা। কিন্তু ধূসর একটা ফালতু লোক, একটা গর্দভ হাদারাম। গত 3টা বছর ধরে পিউ চোখের সামনে ঘুরঘুর করছে, প্রতিটা মুহূর্তে দুহাত ভর্তি প্রেম ঢেলে দিচ্ছে, অথচ ওই মানুষটার চোখেই পড়ে না। ওনের দুনিয়ার সব বোঝে না শুধু তাকে। এই জন্যই ছেলেদের বেশি সুন্দর হতে নেই, তাহলেই অহংকার বেড়ে যায়। এই যেমন ধূসরের আকাশচুম্বী ভাব, যে মিষ্টি দেখতে পিউকে ড্রেনের ময়লা পানি ভাবে, যা দেখলে মানুষ নাক মুখ গোটাবে, যাকে ধমকানো যাবে, রাগানো যাবে, আজকের পর মারাও যাবে, কিন্তু ভালোবাসা যাবে না। কখনো ভালো করে একটু স্পর্শ চোখে দেখায়নি অবধি। সে সাজলো না সাজলো, কি জামা পরলো, কেমন করে চুল বাঁধলো, আজ অবধি লক্ষ্য করেছে কিনা সন্দেহ। পিউ দীর্ঘশ্বাস ফেললো, কাঁদো কাঁদো চেহারায় ঘরে বাইরে এলো। তারপর চিন্তায় কেন আত্মরা দশা। রোমান্টিকে পেলে ধূসর ভাই কী যে করবেন, তার পরীক্ষার আর চাচাই যন্ত্রটায় ছেলেটা শুধু শুধু ফেসেছে। পিউ মনমরে হয়ে হাঁটছিল, আচমকা সামনে পড়লো মিনা বেগম। বেখেলে ওকে একবার দেখে আবার সতর্ক চোখে চাইলেন তিনি। কী রে, গালটা এমন লাল হয়ে আছে কেন? পিউ আমদান্ত করে বলল, কই না তো। মিনা গতি নিতেই অস্ত্র একবার পেছনে সরালো। পিউ বলল, মশা কামড়েছে আম্মু, সত্যি বলছি। মশা কামড়ালে এমন দেখাবে কেন? পিউ গাল চিপে মাথা নেওয়া হলো। কী করে বলবে এখন? তোমাদের আদরের ধূসর আকাশ বাতাস কাঁপিয়ে চড় মেরেছে। এ কথা কি বলা যায় কখনো? দোস্ত ওরই ছিল, কেন যে পাকামো করতে গিয়েছিল তখন। পিউ মনে মনে বিরক্ত হলো নিজের উপর। রবিনা সে একই ক্লাসে পড়ে বেশ কয়েকদিন যাবৎ ওর পেছনে চুকচুক করেছিল ছেলেটা। পিউ বুঝলেও কিছু বলেনি, কারণ রবিন সীমায় বেড়েছিল, বাড়াবাড়ি করেনি, আর না প্রস্তাব দিয়েছে প্রেমের। কিন্তু আজকেই যেন সে সীমা অতিক্রমের ভয়ানক ইচ্ছা জাগলো ওর। কলেজ ছুটির পরপরই হঠাৎ ছুটে এসে হাতের মধ্যে একটা চিঠি গুঁজে দিল। পিউ কিছু বুঝে ওঠার আগে দৌড়ে পালালো। এবার পিউ ও চিঠি খুলেও দেখেনি, ভিজর রেখে রাস্তায় ফেলে দিয়েছে। কিন্তু সেই কথা চাপা রইল না। বাতাসের গতিতে এক অলৌকিক শক্তি তারা ধূসর ভাইয়ের কানে ঠিক পৌঁছে গিয়েছে ওকে। পিউ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখলো ধূসর কামরায় দাঁড়িয়ে, একেবারে সটান একটা দীর্ঘদেহ। ও অবাক হলো, ধূসর এই রুমে সহজে পা ফেলে না। হাঁকরের আগেই উল্টো পাশের কটমটে প্রশ্ন তেড়ে এলো, ছেলেটাকে। পিউ সত্যিটা বলতে কেউ ঠোঁট টিপে নাই, মাথায় বসে দুষ্টুমি। ও উপন্যাসে পড়েছিল, কিছু সিনেমাতেও দেখেছিল, নায়ক জেলাসির তোড়ে ভালোবাসার কথা বলে দেয়। সেজন্য ইচ্ছা করে বলেছিল, রবিনকে আমি ভালোবাসি। কিন্তু এই শেষটা কি হলো? ধূসরের মুখ থেকে কিছুই বের হলো না, উল্টো এক প্রখণ্ড থাপ্পড় খেয়ে মাথা চাক্কর করলো ওর। গালে ব্যথাও লাগলো ওর। পিউ দীর্ঘ ব্যতীত এক নিঃশ্বাস টানলো বুকে। মিনা তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললেন, কী ব্যাপার, কথা বলছিস না কেন? কী হয়েছে, কেউ মেরেছে? মেয়েটা সত্যি ফিরলো, কথা ঘোরাতে বললো, কে মারবে? কী যে বলো না, তুমি কি কাজে যাচ্ছিলে না? যাও, আমার অনেক তাড়ানোর সময় নেই। তারপর পালিয়ে গেল সে। মিনা কতবার ডাকলেন, শুনলই না। করিডোরের এখানটায় এসে কতক্ষণ পাইচারি করলো পিউ। ধূসর এই মুহূর্তে কোথায় আছে জানতেও পারলো হয়তো, কিন্তু এখন ফোন করলেও উনি ধরবেন না। অবশ্য ওই ফোনটুকু করে সাহস ওর কাছে কি না। হঠাৎ মাথায় এলো সাদিফের কথা। ও ফোন করতে না পারলেও কি হবে, সাদিফ ভাই তো পারবেন। পিউ চকচকে চেহারায় হাঁটা ধরলো অমনি। সাদিফের ঘরের সামনে ও থেমে উকি দিল। ভেতরে আস্তে আস্তে ডাকলো, ভাইয়া, ও ভাইয়া। না, সাড়ে নেই। আজ রবিবার, সাদিফের অফিসের ছুটির দিন। ঘরে নেই যখন, ছাদে হয়তো। পিউ ঘুরতে গেল, সহসা একটা প্রস্থ বুক ঢুলে গেল না একটা। মেয়েটা ভরকায় হকচকিয়ে পড়তে নেয় ফ্লোরে। এত ডান হাতটা টেনে ধরলো সাদিফ। টালমাটাল পিউকে সোজা দাঁড় করিয়ে বলে, তুই কি সত্যি এত পুষ্টিহীনতায় ভুগছিস পিউ? সামনে একটা ধাক্কা খেয়ে কেউ এভাবে পড়ে যায়। পিউ নাক ডলছে, এত লেগেছে এখানে। ওভাবেই চোখ তুলে দেখালো চশমা পরা গোলাকার চেহারার ছেলেটাকে। শুরু চোখে দেখলো এক পলক। আমি কি জানতাম আপনি কি আসবেন? উফ, ওটা শরীর না লোহা। সাদিফ কপাল কুচকে বলল, আমি তো তোর মতো তুলা খাই না যে ফু দিলে উড়ে যাবো। জাগে, ঘরে ওকে মারছিলি কেন? ওকে মারবো না কেন, খুঁজছিলাম আপনাকে। একটা হেল্প চাই আমার। কি হেল্প? ধূসর ভাইকে একটা ফোন করবেন, করলে শুনতাম উনি কোথায়, বাড়ি কখন আসবেন। তোর ফোন থেকে কর। পিউ মিমিন করে বলল, ব্যালেন্স নেই। আর আমি কি আমার জন্য বলেছি? আম্মু বলেছেন করতে। সাদিফ ঘরের ভিতর ঢুকলো। পিউ উদ্যোগী পায়ে পেছনে আসে। ও দেয়াল ঘড়িতে সময় দেখে বলল, কিন্তু এখন তো ভাইয়াকে ফোন করা যাবে না, সামনে দলের নির্বাচন, ব্যস্ত থাকতে পারে। পিউ অনুরোধ করলো, একটা কলই দেখুন না প্লিজ। ফিরে চাইলো সাদিফ, দৃষ্টি এসে সোজাসুজি বার্তালো কিশোরীর ফর্সা মুখের উপর। পিউ করুণ চোখে চেয়ে ও মৃদু হেসে বলল, আচ্ছা দিচ্ছি। পিউ ঝলমলিয়ে উঠলো, দাঁত কাপটি বের করে বলল, আপনি খুব ভালো। সাদিফ কিছু বললো না, হাসিটা বাড়লো আর একটু। ফোন তুলে কল দিল ধূসরকে। কয়েকবার রিং হতেই কেটে দিল সে। বললাম না ব্যস্ত। পিওর অবস্থা দুশ্চিন্তায় মাথাটা কিলবিল করে ওঠে। রবিনটাকে কি খুঁজে পেলো উনি? ছেলেটা শুধু ক্যালাবিনি খাবে। সে না হয় ধূসর ভাই ফেরার আগে তোর যে খিল লাগিয়ে বসে থাকবে, না হলে ভান করবে অসুস্থ। কিন্তু রবিন, ওর কি হবে? মেয়েটার কালো চেহারা কিছুক্ষণ নরম চোখে দেখলো সাদিফ। জিজ্ঞাসা করলো, কিছু হয়েছে? তাকালো পিউ, মাথা নাড়লো দুপাশে, ফস করে শ্বাস ফেলে বলল, ঘরে যাই। ঘরে এসো পিওর স্বস্তি ফিরল না। এপাশ ওপাশ পাইচারি শুরু করলো। কি হবে এখন, কি করবে সে? না কোনো বুদ্ধি আসছে না। মেয়েটা হতাশ ভঙ্গিতে দু হাত মেলে শুয়ে পড়লো বিছানায়। না,
জীবনে এত অশান্তি আর নেওয়া যায় না। পিউ চোখ বুঝল, বেশ তত্ত্বের নেই। আশ্চর্য, এখনও ধূসর ভাইয়ের তামাটে চেহারা। লোকটা ফর্সা নন, কিন্তু দেখতে মারাত্মক, সব থেকে মারাত্মক। ওনার হাঁটা চলা, ওনার পার্সোনালিটিতে মরে যায় অ্যাটিটিউডে, ওনার কথা বলার ভঙ্গিমায় মুগ্ধতায় বুক কাঁপে ওঠে তার। এজন্যই তো সেদিন এক দেখায় প্রেমে পড়ল পিউ। ও সূচক শব্দ করে মুখ গুজলো বালিশে, তাতে 4 ঘন্টা শেষ। যখন চোখ খুললো, বাইরেটা অন্ধকারে ডুবে। পিউ হাই তুলে উঠে বসলো। ঘড়িতে 12টা বাজে প্রায়। শশা চোখ কপাল তুললো সে। এ রে, এতক্ষণ ঘুমিয়েছি। ক্রিস্ত বিছানা ছাড়লো মেয়েটা। ধূসর বাড়ি ফেরে 11টার দিকে। ইদানিং ব্যস্ততায় আরও দেরি হয়, আজকেও হয়তো অমন দেরি হবে। পিউরা তো খিদে পেয়েছে, মানুষটা ফেরার আগে ঝটপট কিছু খেয়ে আসা যাক। একবারে রুমার দৌড় আটকে বসলে ধূসর ভাই তো আর ডাকতে পারবেন না। তারপর মোটামুটি সপ্তাহখানেক ওনার সামনেও পড়বে না পিউ। ব্যাস, তাহলেই ঝামেলা শেষ। পিউ আস্তে করে দরজা খুললো। সারা বাড়ির মধ্যে বসার ঘরের ডিমবাতিটা জ্বলছে। ও চোরের মতো পা টিপে টিপে নিচে নেমে এলো। খাবার টেবিলের উপর পাশাপাশি 2টো থালায় ভাত বেড়ে রাখা, ওর একটা ধূসরের। তার মানে উনি এখন আসেননি। যাক, সুবিধি হলো, একটু আরাম করে বসে খাওয়া যাবে এখন। পিউ চটপট বেসিন দিকে হাত ধুয়ে এলো। টেবিলের বুক থেকে চেয়ার টানলো বসবে বলে, আচমকা সেটা টেনে নিল কেউ একজন। ব্যাস, শক্ত মেঝেতে ধপাস করে পড়ে গেল মেয়েটা। টাইলসের প্রহারে সরু কোমর ধরে গেল ব্যথায়। চমকে থমকে মুখ তুললো পিউ। তামাটে মানুষটা বুক সেতিয়ে দাঁড়িয়ে আছে। পিউ ঢুক গিলল, বিড়বিড় করলো মনে মনে, পিউ রে, যেখানে বাঘের ভয় তোর সন্দেহ সেখানেই হয়। হ্যালো বন্ধুরা, চাচাতো ভাইয়ের রোমান্টিক অত্যাচার নতুন গল্পের 1 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট পেলে গল্পটা তাড়াতাড়ি দিতে ভালো লাগে। পরবর্তী পার্ট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।